কারিনা, হামিদ কায়সার, লোপা কায়সার, এগুলো পুরো বংশটাই মানে বংশানুক্রমে তারা হচ্ছে গিয়ে দেশদ্রোহী, রাজাকারের বাচ্চাদের তো সমৎকারী। কারণ কারিনার দাদা কে ছিল? কারিনার দাদা ছিল হচ্ছে কি কর্নেল হামিদ। এই কর্নেল হামিদ 1975 সালের 15 আগস্ট ভোরে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক হত্যাকাণ্ডের সময় ঢাকা সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন। ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ছিলেন হচ্ছে কর্নেল হামিদ, যিনি হচ্ছেন গিয়ে কারিনা কায়সারের দাদা। তো এবং সামরিক কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব ছিল সেই সময় যদি কোনো রকম সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ হয় সেটাকে দমন করা। কিন্তু এই কর্নেল হামিদ কিন্তু বিদ্রোহ দমন তো দূরের কথা, সেই সময় যখন 32 নম্বরে যখন হামলা চালানো হয়, যখন খুনির দল 32 নম্বরে ঢোকে, তখন সেখানে গার্ড দিয়েছিল তাদেরকে, মোটামুটি তাদের যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করেছিল কর্নেল হামিদ। এবং সে হচ্ছে খুনিদেরকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করে 15 আগস্টে হত্যাকাণ্ডের পরে। ভেতরে প্রবেশ করে সে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু লাশ সহকারে তার পুরো পরিবারের যাদেরকে খুন করা হয়েছে তাদের সবাইকে নিয়ে হচ্ছে সেই লাশগুলি সে পরিদর্শন করে। এই হায়েনা কর্নেল হামিদ। এই কর্নেল হামিদ সরাসরি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ইতিহাসটা একটু ঘাটেন, আপনারা পেয়ে যাবেন যে কর্নেল হামিদ কে ছিল, 15 আগস্টে সে কোথায় দায়িত্বরত ছিল। এবং 15 আগস্টে আপনারা আরো একটু তথ্য দেই যে যখন 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটে, তারপরে স্টেশন মাস্টার কর্নেল হামিদ তৎকালীন সেনা প্রধান জেনারেল KM শফিউল্লাহকে পাশ কাটাইয়া এই যে খবরটা যে বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হয়েছে সফলভাবে, এই খবরটা তৎকালীন সেনা প্রধান মানে শফিউল্লাহ দেবার কথা ছিল, কিন্তু উপসেনা প্রধান জিয়াউর রহমানের কাছে যায় এই খবরটা নিশ্চিত করতে। মানে কি বলে যে আপনার কর্নেল হামিদ হচ্ছে তখন যায় জিয়াকে এই খবরটা দিতে। এই ব্যাপারটাও আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে হিসেবটা মিলাতে পারবেন এবং ইতিহাসে পেয়ে যাবেন যে কর্নেল হামিদকে 15 আগস্টে সে কি দায়িত্ব পালন করেছিল, কোথায় কোথায় ছিল, হিসেবটা মেলান। এবং সেই তারপর থেকে সারা জীবনই এই কর্নেল হামিদকে বলা হয়েছে দেশদ্রোহী সুবিধাভোগী বলেই তাকে চিহ্নিত করা হয়েছে। এবং তার ছেলেই হচ্ছে গিয়ে আপনাদের যে কায়সার হামিদ। তো এই কর্নেলের হিসেবটা যদি আপনারা মিলাতে পারেন একটু কষ্ট করে, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন যে কর্নেল হামিদ কে ছিল স্টেশন কমান্ডার 15 আগস্টে। অতএব এই যে কারিনা কায়সার কিনা আজকে যে কথা হচ্ছে, সেই কথাগুলো শুধু আজকের কথা নয়, এই কথাগুলো বহু পুরনো মানে সম্পর্কের ব্যাপার। শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য কারিনার দাদা খুব অ্যাক্টিভলি কাজ করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে কর্নেল হামিদ জড়িত এবং তারই উত্তরসূরি হচ্ছে গিয়ে আজকের কারিনা। অতএব এদের কাছ থেকে আপনি প্রতারণা, ভণ্ডামি এইগুলোর বাইরে কিচ্ছু পাবেন না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কোনো আপনি অবস্থানের কথা বলবেন, এই হামিদ পরিবারকে আপনি সবার আগে পাবেন, সবার সামনের কাতারে পাবেন এই হায়নার বাচ্চাদেরকে। অতএব যারা মনে করতেছেন যে কারিনা কায়সারের সমালোচনা আমরা করছি বোধহয় শুধু জুলাইয়ের জন্য, না, 1975-এর দায় রয়েছে এই পরিবারের। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পেছনেও রয়েছে এই পরিবারের হাত। অতএব কারিনার এই পাপের সাজা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাপের সাজা হিসেবে আমি দেখব। ওর মৃত্যুতে এই 15 আগস্টের ঘটনাটা যখনই মনে পড়ে তখনই মনে হয় যে কারিনার মৃত্যুতে আমি উল্লাসিত। ওর আরো যে 2টা ভাই আছে সেই 2টা ভাইয়ের মৃত্যু আমি দেখতে চাই চোখের সামনে, ওর বাবা মায়ের ছটফটানিটা আমি দেখতে চাই। এতে আমার মধ্যে কোনো রকম রিগ্রেট ফিল নাই। কারিনার পরিবার দেশদ্রোহী পাকিস্তানি পরিবার, সেটা আজকে থেকে না 1975 থেকে। একটু গুগল করেন, সবকিছু পেয়ে যাবেন হিসাব। মানে মেয়ের লাশের সামনে দাঁড়িয়েও একটা মানুষ এই ধরনের ভয়ঙ্কর মিথ্যাচার করতে পারে, এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার করতে পারে, সেটা চোখে পানি নিয়ে, এটা অবিশ্বাস্য ব্যাপার। কারিনার মাকে না দেখে কেউ বিশ্বাস করতো না। এখন সে বলতেছে যে এই লুটপাটটা অন্যায় এবং সেটার প্রতিবাদ আমরাও করেছি। অন্যায় প্রতিবাদ কিভাবে করলেন আপনি? আপনি লুটপাটের অংশ হিসেবে, ধরা যাক যদি এটা নাও হয়, যদি ওগুলো আপনি গণভবন থেকে নাও আনেন, যদিও গণভবন থেকে আনছেন এটা প্রমাণিত, সব জায়গায় ভিডিওগুলো আছে। এখন যেহেতু বলতে চাচ্ছেন যেগুলো আপনারা আনেন নাই আপনার নিজের ঘরের, তাহলে আপনি কেন এগুলোকে লুটপাটের মাল বলে শো অফ করছিলেন? কারণ লুটপাটটা আপনাদের কাছে তখন গর্বের ছিল, অহংকারের ছিল, এবং সেই জায়গা থেকে আপনারা এই কাজটা করেছেন। এখন এসে শ্লোম পাল্টাচ্ছেন, চেহারা পাল্টাচ্ছেন, তাও মেয়ের লাশের পাশে দাঁড়িয়ে। এবং নাহিদ থেকে শুরু করে বিএনপির নেতা যারা বলছিল যে কারিনা জুলাই যোদ্ধা, কারিনার মা বলতেছে আমরা জুলাই যোদ্ধা না, কারিনা জুলাই যোদ্ধা না। তো সরাসরি ছাত্র দল, ছাত্র শিবির, এনসিপি থেকে শুরু করে সকল ছাগলগুলার কপালে জুতা মেরে দিল একদম মেয়ের লাশের সামনে দাঁড় করায় জানাজার মধ্যে কারিনার মা। তো আসলে কারিনার মা কেন এই কথাগুলো বলছে, মানে সেলফ ডিফেন্সের কেন প্রয়োজন হয়ে গেল এত তাড়াতাড়ি? একটু হিসাবটা মিলান, আপনারাও বুঝতে পারবেন। অনেক জুলাইয়ের লাল বদর কি আমরা দেখছি, এখন সফট আওয়ামী লীগার হচ্ছে, সফট বঙ্গবন্ধু প্রেমী হচ্ছে, সফট গণতন্ত্র প্রেমী হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের হচ্ছে, এরকম তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং এরা কেন মানে এত দ্রুত 2 বছরের মধ্যে
কখন একটা মানুষ তার আদর্শের জায়গা থেকে এসে সেটাকে অস্বীকার করে ফেলে, কারণ সে বাধ্য হয়। এবং কন্টেন্ট ক্রিয়েটরের মা লোপা কায়সার এখানটায় বাধ্য হয়েছে যে জুলাই যোদ্ধা পরিচয়, যে পরিচয় নিয়ে একসময় হয়তো তারা খুব কি বলে যে সম্মানিত বোধ করতো, আজকে তারা সেই জুলাই যোদ্ধা পরিচয় দিতে অস্বীকার করতেছে, জুলাই যোদ্ধা পরিচয় দেওয়াটাকে তারা অপরাধ মনে করতেছে। এবং আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন কারিনার বাবা বলতেছে যে যদি আমরা অপরাধ করে থাকি আমাদের ফাঁসি হোক, আমাদের নামে মামলা করেন, আমরা কখনো এগুলো করি নাই, হ্যান এগুলা। তো লোপা কায়সার এখানে কয়েকটা ব্যাপার বলছে। তারা কিন্তু খুব বিখ্যাত পরিবারের লোক, এটা নিয়ে কোনো ইয়া নেই। কারিনার দাদি বিখ্যাত মানুষ, কারিনার বাপ বিখ্যাত মানুষ, কিন্তু এই বিখ্যাতদের মধ্যে একটা খুব বাজে ব্যাপার রয়েছে। কারিনার মা লোপা কায়সারের এই বক্তব্যের মধ্যে থেকে আপনি 3টা পয়েন্টকে যদি একটুখানি নোট করেন, হ্যাঁ 3টা পয়েন্ট, যে আমরা জুলাই যোদ্ধা না এটা, তারপর হচ্ছে আমরা গণভবনে যাইনি, এবং হচ্ছে গণভবন থেকে কিছু চুরি করিনি। এই 3টা লাইন, এই 3টা লাইনকে যদি আপনি কোট করেন, এই 3টা লাইনকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়ায়, এই 3টা কথার একটার সঙ্গে আরেকটা যোগসূত্রটা চিন্তা করেন একবার, অনেক কিছু মিলে যাবে। মনস্তত্ত্ব কি, তাদের মোহভঙ্গ কিভাবে হয়েছে, তারপরে সমাজ বাস্তবতা কি, দায় থেকে মুক্তি পাওয়ার জন্য কি করণীয়, সবকিছু বুঝে যাবেন শুধুমাত্র তার এই 3টা পয়েন্টকে যদি আপনি মাথায় নেন। তিনি শুরু থেকে যারা জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছিল তাদের মধ্যে একটা বড় অংশ এখন জুলাই যোদ্ধা পরিচয় দেয় না, জুলাই যোদ্ধাটাকে অস্বীকার করতেছে। কারণ একসময় তারা গৌরবের মনে করলে এখন বুঝতেছে যে পুরো বাংলাদেশের মানুষ যে পরিমাণ ঘৃণা করে জুলাই যোদ্ধাদেরকে, এবং সুযোগ পেলেই যেভাবে তাদেরকে বাস দেয়, অতএব মারা যাওয়ার পরেও কারিনার নামের পাশে জুলাই যোদ্ধা লেখাটা থাকুক, এটা কোনোভাবেই আসলে লোপা কায়সার চায় না যে জুলাইয়ের এই কলঙ্কিত জিনিসটা তার মেয়ের নামের সাথে যুক্ত থাকে। মানে এত দ্রুত জুলাইয়ের হইতেছে এই পরিণতি। 24-এর তারপরে ধরেন সে বলছে যে আমরা গণভবনে যাইনি। এখন গণভবনে যাওয়াটার থেকে সে নিজেকে আলাদা করতে চাইতেছে, কারণ 24 আগস্টের 5 তারিখে গণভবনে যারাই গেছে তারা কিছু না কিছু চুরি করছে, লুটপাট করছে, ভাঙচুর করছে। একজন উচ্চশিক্ষিত মানুষ এখন যখন ঠান্ডা মাথায়, উনি একজন শিক্ষক, এখন যখন উনি চিন্তা করতেছেন যে এই লুটপাট, এই চুরি, ডাকাতি, ছিনতাই এগুলোকে আমরা সমর্থন করছি, এখন তো তার মধ্যে একদম রিগ্রেট হইতেছে যে জুলাইতে আমি পাপ করে ফেলছি। এখন সে পাপটাকে তো সরাসরি বলতে পারতেছে না, আমি বলছি না পাপ যারা করছে করছে, আমি এই পাপকে সমর্থন করি না, বা আমি পাপ করি নাই। হ্যাঁ, এখনো সে বলতেছে না জুলাইতে যেটা হচ্ছে সেটা সন্ত্রাস, এখন সে বলতেছে আমি যাই নাই ওখানে। এটা হচ্ছে অপরাধ প্রবণতা। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তখন জুলাইতে অপকর্ম করে সেই অপকর্ম ঢাকার জন্য এখন বর্তমানে সে বিভিন্নভাবে নিজেকে ওটার সঙ্গে আলাদা করতে চাইতেছে একটু। এই প্রবণতা শুধুমাত্র লোপা কায়সার না, এই প্রবণতা আমরা প্রচুর মানুষের মধ্যে দেখি। তৃতীয়ত সে বলছে যে গণভবন আমরা চুরি করতে যাইনি, এটা, এবং সে বলছে যে চুরি করলে এইটুকু করবো কেন, এবং এটা হচ্ছে গিয়ে তার ক্লাসের যে চিন্তাটা, সে উচ্চ শ্রেণীর, সে একজন শিক্ষক, তার জামাই এত বড় কিছু, সে কেন একটা এত ছোট জিনিস চুরি করবে, সে করলে বড় জিনিস চুরি করবে। যেরকম কায়সার হামিদ চুরি করে মানুষের লক্ষ লক্ষ টাকা চুরি করে তারপরে জেলে গিয়েছিল, হ্যাঁ, এমএলএম ব্যবসা খুলে। তো লোপা বুঝাইতে চাইছে আমরা করলে সেইভাবে করব, আমরা করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করবো, আমরা কেন একটা কি বলে ছোট একটা এই চুরি চামারির মধ্যে যাবো আমরা। তো এখন সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লোপা কেন নিজেকে জুলাই যোদ্ধার জায়গা থেকে বাদ দিতে চাইতেছে, কেন নিজের মেয়ের এত বড় অ্যাচিভমেন্ট সেটাকে বাদ দিয়ে কেন সে চাইতেছে এইটা বলতে যে তারা আসলে জুলাই যোদ্ধা না, তারা সাধারণ মানুষ, বা তারা এই জায়গাটায়। এখন আসেন সেকেন্ড পার্টে। ভারত কি বলে যে চিকিৎসা ভিসা সহকারে অনেক ভিসাই বন্ধ রেখেছে, কিন্তু এই পর্যায়ে গিয়ে আমেরিকান কারিনা কায়সারের শারীরিক পরিস্থিতি দেখে ভারত সরকার তাকে দ্রুত গতিতে ভিসা দিল চিকিৎসার জন্য নিয়ে যেতে। ভারতে বা অন্যান্য দেশে বা বাংলাদেশের হাসপাতালে যারা যায় তাদের মধ্যে একটা অংশ নিশ্চয়ই সুস্থ হয়ে চিকিৎসকদের সহায়তায় ফিরে আসে, একটা অংশের মানুষ মারা যায়, কারণ মৃত্যু শতভাগ ঠেকায় দেওয়ার মতো ক্ষমতা আসলে মেডিকেল সায়েন্সের এখনো হয়নি। তো সেই জায়গা থেকেই যখন কারিনা কায়সারকে ভারত ভিসা দিল, ভিসা বন্ধকালীন সময়ও, সেই ভিসা নিয়ে যখন মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য কায়সার হামিদ গেলেন ইয়েতে, কি বলে যে ইন্ডিয়াতে গেলেন, চেন্নাইতে চিকিৎসার জন্য সিএমএইচ এ। তো সেই চিকিৎসাকালীন সময়গুলো তারা প্রতিনিয়ত এটা পক্ষে কথা বলে গেছে। এবং তারপরে সে এসে হচ্ছে গিয়ে মানে স্টেটমেন্ট দিচ্ছে যে ওখানে তার চিকিৎসা হয় নাই, তার মেয়েকে বোধহয় চক্রান্ত করে মারা হয়েছে, এমন একটা ইঙ্গিত তিনি করতেছেন। আমরা তো তার সেই মানে কত বড় অপদার্থ, কত বড় ধান্দাবাজ হইলে এই মুহূর্তে মেয়ের লাশ নিয়ে মানে বাপ করতেছে একরকম ব্যবসা, মায় করতেছে একরকম ব্যবসা। মানে এই যে কারিনার জন্য এত কান্নাকাটি, এই কান্নাকাটির মধ্যে আমার শুধুমাত্র একজনের কান্নাটাকে রিয়েল মনে হয়েছে, বন্ধুর জন্য ভালোবাসা মনে হয়েছে। এটা ডানা নামে যে মেয়েটা, কি যেন ডানা ভাই বা এরকম একটা নাম, একটা মেয়ে। তো এই ডানা ভাইয়ের কান্নাটা না আমার কাছে রিয়েল মনে হয়েছে সামহাও।
কারিনার মৃত্যুকে আমি কিভাবে ডিল করি সেটা আলাদা ইস্যু, কিন্তু ডানা ভাই যখন কথা বলছে এই মেয়েটা, আমার কাছে মনে হয়েছে যে একদম বন্ধুর জন্য ভেতর থেকে, বুকের ভেতর থেকে কান্না করা। কিন্তু কারিনার বাবা এবং মায়ের যে ভণ্ডামি, এগুলো পুরাটাই হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভণ্ডামি। মেয়ে থাকতেও মেরে দিয়ে ব্যবসা করে গেছে, মেয়ে মারা যাওয়ার পরেও মেরে নিয়ে ব্যবসা। চল আমরা একটু কারিনার বাপের ইয়েটা দেখি। রহস্যটা কি এখন আমি বুঝতে পারলাম, এটা কোনো মানে ভিতরে কোনো রহস্য আছে কিনা, বা তার সুচিকিৎসা ইচ্ছাকৃত ভাবে করা হয় নাই, বা এরকম কোনো একটা কর্মসূচি আছে কিনা। আর ভারতীয়দের যেই আমি বলবো বাংলাদেশের প্রতি যে আগে যে ভালোবাসাটা ছিল অ্যাকচুয়ালি, বা যে আন্তরিকতাটা ছিল, কিন্তু 5ই আগস্টে করেছিলেন নাই। কারণ যখন কারিনা যখন মারা গেল, তারপরে থেকে তার 2 ভাই তাকে কফিনে করে আনার চেষ্টা করছে, কিন্তু সেদিন যখন রাত্রে মারা গেল, তাদেরকে খবর দেওয়া হলো ইন্ডিয়ান টাইম 12টার দিকে, বাংলাদেশের টাইম সময় সরি বাংলাদেশের টাইম 11:30 হবে, ইন্ডিয়ান টাইম 11টার দিকে। আমি কাছে আরো পরে 12:30 আমাকে এর মধ্যে ফোন ধরে নাই, তাহলে বিশ্বাস করতে পারছি। তারপরে থেকে নিয়ে যে কফি লাগে আনবে, এই কমিশনার পারমিশন লাগে, এখানে লাগে, এখানে লাগে, তারা কোঅপারেট করতেছিল, যেখানে ওই দিন আনা সম্ভব হয় না। কতটা দিয়ে সেদিন ফ্লাইট ছিল, 3টা ফ্লাইট আর করতে পারে এই যে নন কোঅপারেশনটার জন্য এই অবস্থা। তারপরে দেখেন তারা অনেক কষ্ট করছে, নাহলে আজকে আস্তে করতো এই পারমিশন নিয়ে আজকে কোনো হবে। তারপরে ইন্ডিকেটর তো নেয় নাই, ইউএস বাংলা তারা আসছে, এবং ইউএস বাংলাকে ধন্যবাদ যে তারা যে কার্যফিটা তারা মকুফ করে যে আমাদের সাথে। মানে আপনারা এই কায়সার হামিদের চেহারার ভিতরে কোথাও একটু মেয়ের শোক দেখতেছেন? ও যে কথা বলতেছে, ওর চেহারার এক্সপ্রেশনে কোথাও মনে হচ্ছে যে সদ্য তার মেয়ে মারা গেছে। সে ভারতকে দোষারোপ করার দিকে এখন ঝুঁকছে, তাকে নামানো হয়েছে মাঠে এই জায়গাটায়। কারণ দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে আন্দোলন করা পরিবার, তারা যখন চিকিৎসা ভিক্ষার জন্য দিল্লিতে দৌড়ায়, তারপরে আসার পরে তাদের তো পোল্টি মারতেই হবে, তাদের সেই জুলাইকে সেভ করতে হবে, তাদেরকে দিল্লি বিরোধী থাকতেই হবে। তো এই কারণে এখন হচ্ছে কি সে এসে যেমন এ কার সঙ্গে মিলেই বক্তব্যটা দিচ্ছে, সেই জায়গাটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে আমি আরো একটা ভিডিও দেখাতে চাই একটু, যেটা দেখলে আপনি হয়তো এই জায়গাটাও বুঝবেন যে আসলে কায়সার হামিদ কাদের কথায় এই বক্তব্যটা দিছে। কি বলে, কারিনা জানাজার পরে সেখানে বিএনপি এনসিপি সবাই সম্মিলিত হয়ে মিছিল করেছে। তো সেই মিছিলের স্লোগান কি ছিল, চলেন আমরা একটু সেই মিছিলের স্লোগান দেখি, তাইলে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে আসলে কায়সার হামিদ মূলত কাদের পক্ষ থেকে, কাদের নির্দেশনায় এই বক্তব্যগুলো দিচ্ছে, ভারত বিরোধী বক্তব্য। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। মানে যাকে চিকিৎসার জন্য ভারতে যেতে হয়েছে, চেন্নাইতে গিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছে, জীবন বাঁচানোর চেষ্টা করেছে, সর্বশেষ দেশে ফিরে এসেই সে স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা। মানে পৃথিবীতে হিপোক্রেসির যদি কোনো নোবেল থাকতো, যেমন বাটপাড়ির নোবেল হিসেবে ইউনুসকে নোবেল দেওয়া হয়েছে, যদি হিপোক্রেসির নোবেল থাকতো সেটা দেওয়া হইতো হচ্ছে গিয়ে এই কারিনা কায়সারের বাপকে, দেওয়া হইতো এইসব কুলাঙ্গার বিএনপি জামাতকে। এরা মানে গরু চুরি থেকে শুরু করে, মুরগি চুরি থেকে শুরু করে সবকিছু করে ভারত থেকে, চিকিৎসাটাও করায় ভারত থেকে। তাদের কাছে বিদেশ মানেই ভারত। এই দেশের একটা বড় অংশের মানুষ যদি ভাবে যে বিদেশ ঘুরতে যাবে, তাহলে আগে চিন্তা করে ভারতের কথা। এবং ভারতের চিকিৎসা নেওয়ার পরে বাংলাদেশে ফিরে এসে তারা স্লোগান দেয় দিল্লি না ঢাকা। কারিনা কায়সারের বাপ মেয়ের লাশ নিয়ে ব্যবসা করতেছে, কারিনা কায়সারের মা মেয়ের লাশ নিয়ে ব্যবসা করতেছে। তাদের এখন পর্যন্ত একটা এক্সপ্রেশন আমার কাছে মনে হয় যে সত্যিকার অর্থেই তারা আসলে মেয়ের প্রতি সুবিচার করতে চাচ্ছে, বা মেয়েকে নিয়ে আগে যে ব্যবসা করছে এখন এসে ব্যবসা বাদ দিতে যাচ্ছে। একেবারেই তা না, তারা এখন পর্যন্ত এই মেয়েকে কেন্দ্র করে ব্যবসাটা করে যাচ্ছে। এবং ভারত বিরোধিতা, আমি ভারতের যারা নাগরিক রয়েছে, ভারতের যারা কি বলে সরকার রয়েছে কিংবা ভারতের এম্বাসি রয়েছে, তাদেরকে আমি আবারও বলবো, যাদেরকে ভিসা দিচ্ছেন, চিকিৎসা ভিসা, তাদের অন্তর্পক্ষে প্রোফাইল চেক করেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন। আপনারা তাদেরকে যখন চিকিৎসার জন্য ভারতের ভিসা দিচ্ছেন,
ফিরে এসে তারা পুনরায় ভারতের বিরুদ্ধেই বদনাম করা শুরু করতেছে। ভারতের চিকিৎসা ভালো না, ভারতের ডাক্তাররা ইচ্ছা করে মেরেছে, এখানে কোনো কনস্পিরেসি আছে কিনা। আপনারা দেখলেন যে কায়সার হামিদ যে কথাগুলো বলছে এগুলোর মধ্যে বিএনপি জামাতে সেখানে বলি, অন্যথায় কারিনার জানা যায় দিল্লি না ঢাকা স্লোগান ওঠার কোনো কারণ নেই। আর সেই জায়গা থেকে কায়সার হামিদের মতো হায়ানাদেরকে ভারত কিভাবে ভিসা দেয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে।